হ্যালো গাইস, আমি মিমো, আমার মা মনিকা। সো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। সো তোমরা থাম্বনেলের টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আজকে কী হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো। আজকে হতে চলেছে মুচমুচে, খাস্তা, সুস্বাদু এঁচোড়ের চপ। সন্ধ্যের টিফিনের জন্য এটা একদমই পারফেক্ট একটা রেসিপি। সস দিয়ে, স্যালাড দিয়ে হোক বা মুড়ি দিয়ে, চা দিয়ে, দুটোর সাথেই একদম দারুণভাবে যায় এই রেসিপিটা। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং। সো আর কথা বলবো না, ডাইরেক্ট চলে যাবো ভিডিওতে। বাট তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর রেসিপিটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সো লেটস গো ফর কুকিং। এঁচোড়ের চপ বানানোর জন্য আমরা এখানে বড় সাইজের একটা এঁচোড় নিয়েছি, দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। যদিও পুরো এঁচোড়টা লাগবে না, হাফের থেকে একটু কম এঁচোড় নেব। এবারে বেসনটা গুলিয়ে নেব, তাই প্রথমে বাটিতে বেসন নিয়ে নেব। নিয়ে নেব সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর নিচ্ছি পরিমাণ মতো খাবার সোডা। এবারে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এবারে বেটারটা তৈরি করে নিতে হবে। তো প্রথম থেকে অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। মা ঠিক কেমন করে বেটারটা তৈরি করছে সেটা তোমরা ভালো করে দেখে নাও। আমরা কিন্তু শুরুতেই বেটারটা তৈরি করে রেখে দিয়েছি, তারপরে বাকি কাজগুলো করেছি। তাতে কি হবে, বেটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে থাকবে। চপটা হবে একদমই মুচমুচে আর খাস্তা। তবে বেটারটা একদম পারফেক্টভাবে তৈরি করতে হবে। একদমই পাতলা করে ফেললেও যেমন হবে না, একদমই ঘন রাখলেও কিন্তু হবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেটারটা কত সুন্দরভাবে মা গুলিয়েছে। ঠিক এরকমভাবে তোমরা বেটারটা তৈরি করে নেবে। তো বেসনের বেটারটা তৈরি করা হয়ে গেছে, এবারে আলাদাভাবে রেখে দেবো। এবারে বাকি কাজগুলো সেরে নেব। এবারে এঁচোড়টা কেটে নেব, তাই মা হাতে সরষের তেল মেখে নিচ্ছে, বটিতেও মাখিয়ে নেবে। তাতে কি হবে, তোমরা তো সকলেই জানো যে এঁচোড়ের আঠাটা কতটা মারাত্মক। তাই হাতে আর বটিতে তেল মাখিয়ে নিলে পরে খুব সহজেই আঠাটা উঠে যাবে। এবারে এঁচোড়টা কেটে নেব। ঠিক এরকম সাইজে এঁচোড়গুলোকে কেটে নিয়েছি। এবারে আলুটাকে কেটে নেব। একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু এঁচোড়ের চপ, তাই এঁচোড়টা কিন্তু পরিমাণে অনেকটাই বেশি রাখতে হবে আর আলুটা পরিমাণে অনেকটা কম রাখতে হবে। এখানে আমরা মাঝারি সাইজের দুটো আলু ইউজ করেছি। এঁচোড় আর আলুটাকে কাটার পর ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে এঁচোড় আর আলুটা সেদ্ধ করে নেব। এঁচোড় আর আলুটা সেদ্ধ করার জন্য একটা বড় সাইজের স্টিলের বাটি নিয়েছি, তাতে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এবারে কেটে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। এবারে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, তাতে সেদ্ধটাও তাড়াতাড়ি হবে আর এঁচোড় আর আলুর গায়ে নুন নুন ভাবটাও থাকবে। হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে 10 থেকে 12 মিনিটের জন্য এবারে একটা পাত্র দিয়ে ঢেকে দেবো। ঠিক 12 মিনিট পর ফিরে এলাম। এবারে পাত্রটাকে সরিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জলটা ফুটছে। মা অলরেডি চেক করে দেখে নিয়েছে এঁচোড়টা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা পাত্রে নামিয়ে নেব। এবারে এঁচোড় আর আলুটাকে চটকিয়ে মেখে নেব। সো তোমরা তো দেখতেই পাচ্ছ আলুর পরিমাণটা কতটা নিয়েছি আর এঁচোড়ের পরিমাণটা কতটা নিয়েছি। আলুর পরিমাণটা কিন্তু খুবই কম নিয়েছি, এঁচোড়ের পরিমাণটা বেশি নিয়েছি, যেহেতু এটা এঁচোড়ের চপ। এবারে ভালো করে এঁচোড় আর আলুটাকে মেখে নিতে হবে। আলু আর এঁচোড়টা মাখার পর ঠিক এরকম দেখতে হবে, ঠিক এরকমভাবে মেখে নিতে হবে। সো পুর তৈরি করার জন্য আলু আর এঁচোড়টা মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। পুর তৈরি করার জন্য এখানে নিয়েছি কুচনো আদা, কুচনো রসুন, কুচনো কাঁচা লঙ্কা আর কাঁচা চীনাবাদাম। এবারে আমরা চলে এসেছি ওভেনে। ওভেন হাই ফ্লেমে রেখে প্রথমে কড়াইটাকে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেলে এবারে কড়াইয়ে তেল অ্যাড করব। তেল গরম হয়ে গেলে এবারে ফোড়নের জন্য গোটা জিরে কড়াইয়ে দিয়ে দেব। হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে জিরেটাকে ভেজে নেব।
জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবারে সিদ্ধ করে মেখে রাখা আলু আর এঁচোড়টা কড়াইয়ে দিয়ে দেবো। মেখে রাখা আলু আর এঁচোড়টা কড়াইয়ে দেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কুচনো আদা, কুচনো লঙ্কা আর কুচনো রসুন। দিয়ে দেবো বড় চামচের হাফ চামচ হলুদ, আর দেবো সামান্য পরিমাণ নুন। এবারে ওভেনটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 10 থেকে 12 মিনিট ধরে পুরটাকে ভালো করে কুক করে নেব। সামান্য কিছুক্ষণ পুরটাকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবারে বাদামটা দিয়ে দেবো। বাদামটা আগে থেকেই ভেজে রেখেছিলাম। এবারে স্বাদমতো চিনি দিয়ে দেবো। পুরটা নাবানোর কিছুক্ষণ আগে বাদাম আর চিনিটা দিয়ে দিতে হবে, যেমনটা আমরা এখানে দিলাম। এবারে আরও 1 থেকে 1.5 মিনিট পুরটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কুক করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরটা তৈরি হয়ে গেছে। বাদামটা শেষে দেওয়ার কারণ হলো এটাই, চপটা হওয়ার পর তোমরা যখন খাবে তখন বাদামটা মুখে পড়বে, বাদামটা শক্ত শক্ত থাকবে আর খেতে দারুণ লাগবে। পুরটা তৈরি হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। এবারে পুরটাকে গোল করে 2 হাত দিয়ে চ্যাপটা করে তাতে বেসন মাখিয়ে একটা পাত্রে রেখে দেবো। সো মা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছে, দেখো। বেসন গোলানোর সময় আলাদা করে কিছু বেসন একটা পাত্রে তুলে রেখেছিলাম। মানে পুরো পুরটাকেই একে একে গোল্লা করে চ্যাপটা করে বেসন মাখিয়ে একটা পাত্রে রেখে দেবো। প্রথমে পরিমাণ মতো পুর হাতে নিয়ে নেবে, এরপর সেই পরিমাণ পুরটাকে গোল শেপে চ্যাপটা করে নেবে, ঠিক এরকমভাবে। তারপর তোমরা ঠিক যেই পাত্রে বেসনটা রাখবে সেই পাত্রে পুরের গায়ে এরকমভাবে বেসনটা মাখিয়ে নেবে। তোমাদের ভালো করে বোঝার সুবিধার্থে মা আরও একটা করে দেখিয়ে দিচ্ছে, দেখো। এরকমভাবে সম্পূর্ণ পুরটাকেই গোল আকারে চ্যাপটা করে বেসন মাখিয়ে একটা পাত্রে রেখে দেবো প্রথমে, তারপরে একে একে ভেজে নেব। তোমরাও ঠিক এরকমভাবেই বাড়িতে করে নেবে, দেখবে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সম্পূর্ণ পুরটাই এখানে গোল্লা করে রেডি করে রাখা আছে একটা পাত্রে। এখানে কিন্তু গোল্লাগুলোকে খুব বেশি বড়ও করিনি, আবার খুব বেশি মোটাও করিনি। দেখতেই পাচ্ছ তোমরা, এটাই আমাদের কাছে একদম পারফেক্ট সাইজ বলে মনে হয়েছে। আবারও আমরা ওভেনে চলে এসেছি। ওভেন হাই ফ্লেমে রেখে কড়াইয়ে তেল দিয়ে দেবো। যেহেতু চপ ভাজবো তার জন্য বেশি পরিমাণে তেল অ্যাড করছি। আর তোমরা তো জানোই, ডুবো তেলে চপ ভাজলে বেশি খাস্তা হয় আর বেশি মুচমুচে হয়। এই যে সেই বেসনের বেটারটা, যেটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, তোমরা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে যে আমাদের তৈরি করে রাখা বেটারটা বেশ ভালোভাবে ফুলে ফেপে রয়েছে। ওদিকে আমাদের তেলটা ভালো করে গরম হয়ে গেছে, তেল থেকে অলরেডি ধুয়ো উঠছে। এবার আমাদের চপটা ভাজার পালা। এবারে একে একে চপগুলোকে ভেজে নেব। আমরা একটা একটা করে চপ ভেজে নেব। চপটা কিন্তু ফুলছে, দেখতেই পাচ্ছ। এবারে একটার জায়গায় যদি দুটো করে ভাজতাম তাহলে কিন্তু এটা হতো না। সো চপটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। ঠিক একইভাবে আরও একটা ভেজে নেব। প্রথমে বেসনে চুবিয়ে নেব, তারপরে আস্তে আস্তে কড়াইয়ে ছেড়ে দেব। চপটা ছাড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে তেল ছিটকিয়ে গায়ে না চলে আসে, তাই আস্তে ধীরে সাবধানে চপগুলোকে তেলে ছাড়তে হবে। চপটা তেলে ছাড়ার পর খেয়াল রাখতে হবে চপের ওপরের অংশতে যাতে তেলটা যায়। ঠিক সেরকম পরিমাণ তেলই কিন্তু কড়াইয়ে অ্যাড করতে হবে। বাট যদি তেল কমও হয় তাহলে খুন্তি দিয়ে চপের ওপরে তেল দিতে হবে, ঠিক এরকমভাবে। দেখতে পাচ্ছ। মা আরও একটা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখো ভালো করে। তো ফাইনালি আমাদের এঁচোড়ের চপ কমপ্লিট হয়ে গেছে। ওই যে শুরুতেই বলেছিলাম, সস দিয়ে, স্যালাড দিয়ে বা মুড়ি দিয়ে, চা দিয়ে, সব কিছুর সাথেই খাওয়ার জন্য গরম গরম এই এঁচোড়ের চপ একদমই কিন্তু তৈরি। মা তোমাদেরকে একটা চপ ভেঙে দেখিয়ে দেবে, দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা, চপটা ভাঙার পর এটা যে এঁচোড়ের চপ সেটা বোঝা যাচ্ছে ভালো করে। আমি তো এক্ষুনি চপটা খাবো, বাট তোমরা কিন্তু এই মুহূর্তে এই মুচমুচে সুস্বাদু চপটা খেতে পারছো না। সো চটপট রেসিপিটা ফলো করো, আর আজই বাড়িতে সন্ধ্যে টিফিন হিসেবে এই মুচমুচে সুস্বাদু এঁচোড়ের চপটা বানিয়ে ফেলো। আর রেসিপিটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে পাশে থাকবে।
যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। তোমাদের এক একটা মূল্যবান সাবস্ক্রাইব আমাকে কাজের প্রতি অনেক বেশি উৎসাহ যোগাবে।